ভ্রমণ ক্লান্তি ভুলে দেশের মানুষের সঙ্গে তিনি মিশে গেলেন এবং তিনি এখন তার বাসভবনে এসে পৌঁছে গেছেন। তিনি এখন আসলে কোন বাসাতে উঠবে আমরা এখনো নিশ্চিত হয়ে জানতে পারিনি। তিনি কি আসলে ফিরোজায় উঠবেন নাকি তিনি তার জন্য প্রস্তুত করা কথা রয়েছে যে এই বাসাটি গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসা, সেই বাসাতে তিনি উঠবেন আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। দেখতে পাচ্ছি গুলশানের যে ফিরোজা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার গাড়ি বহরটি এসে পৌঁছাচ্ছেন। আসলে তিনি ফিরোজায় উঠছেন। তাকে বহনকারী যে গাড়িটি সেটি আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়িতে স্লোগান আমরা দেখতে পাচ্ছি সবার আগে। বাংলাদেশ। এর আগে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব এমন কথা বলেছেন। সব ধর্মের মানুষ মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে এমন বক্তব্য তিনি দিয়েছেন। তাকে অভ্যর্থনা জানাতে আমরা দেখতে পাচ্ছি যে গুলশানে যে তার জন্য যে বাসাটি প্রস্তুত করা হয়েছে, গুলশান এভিনিউর 196 নম্বর বাসা, সেই বাসার দিকে অগ্রসর হচ্ছে। দুটি বাসায় আসলে পাশাপাশি, সেই বাসার দিকে তিনি অগ্রসর হচ্ছেন এবং সেই বাসায় আসলে আমরা দেখতে পাচ্ছি একেবারে আলোকিত সেই জায়গাটি, সেই বাসাটি আলোকিত। আমার মনে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসার পর আরো বেশি আলোকিত হয়ে গেল বাসাটি এবং এই বাসায় তিনি অবস্থান করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে গাড়ি, সেই গাড়িটি গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসার সামনে অবস্থান করছে। সেখানে আসলে হয়তো তিনি অবস্থান করবেন আমরা দেখতে পাচ্ছি। তাকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, সেই বাসটি, যে বাসে করে তিনি আসলে তার এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জনতার কাছাকাছি চলে যান। জনতার কাছাকাছি চলে যেয়ে তিনি আসলে চলে আসেন একেবারে তার মাকে দেখার জন্য রাজধানীর এভারকেয়ার হসপিটালে এবং আমরা বাসার সামনে দেখতে পাচ্ছি তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার যে পরিবারের সদস্য যারা রয়েছেন, আমরা দেখেছি তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকর, সহধর্মিণী শামিলা রহমান তিনিও তার সঙ্গে রয়েছেন এবং তাদেরকে স্বাগত জানানোর জন্য পরিবারের আরো অন্য যারা সদস্য রয়েছেন তারা অপেক্ষা করছেন। তারা আসলে অপেক্ষা করছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্যরা দরজায় দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানানোর জন্য। এই বাসাতেই
গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসা। এই বাসাতেই তিনি আসলে অবস্থান করবেন। সেখানে তাকে স্বাগত জানানোর জন্য পরিবারের সদস্য যারা রয়েছেন তারা আসলে সেখানে দাঁড়িয়ে আছেন, দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি সেই বাসার সামনে ঘুরে তাকে বহনকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে বাসটি, সেই বাসটি এই মুহূর্তে সেই বাসার সামনে এসে পৌঁছেছে এবং তিনি এখন সেই বাস থেকে নামবেন। সেই বাস থেকে নেমে তিনি এই বাসায় অবস্থান করবেন। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের আপামর জনতাকে, বাংলাদেশের মানুষকে, যারা তাকে স্বাগত জানাতে, যারা তাকে অভ্যর্থনা জানাতে, যারা তাকে এক নজর দেখার জন্য যারা এসে উপস্থিত হয়েছিলেন তাদেরকে অভিবাদন জানিয়েছেন। তিনি হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানিয়েছেন, তাদের অভিবাদনের জবাব দিয়েছেন। দেশের মানুষের জন্য যে টান, এই দেশের মানুষের জন্য টানটা আসলে খুব কম রাজনীতিবিদদের মধ্যে দেখা যায়। আমরা দেখেছি 2001 সালে যখন তিনি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় যখন তিনি অংশ নিয়েছিলেন, তখন আমরা দেখেছি জনাব তারেক রহমান তিনি নেতাকর্মীদের মাঝে কর্মী বান্ধব একজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং সুখ্যাতি অর্জন করেন এবং তিনি তরুণ প্রজন্মকে সুসংগঠিত করার যে কাজ, সেই কাজটি তিনি করেছিলেন। আমরা সেটি দেখতে পেয়েছি। তিনি ছাত্র অবস্থায় কোনো রাজনীতি করেননি। তিনি ব্যাক স্টেজে, তিনি আসলে রাজনৈতিক পরিবারের সদস্য, সেই জন্য তিনি ব্যাক স্টেজে কাজ করেছেন, কিন্তু কোনো ছাত্র সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তারপরে আমরা দেখেছি তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। এরপর আমরা দেখেছি তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং আমরা দেখেছি 2018 সালের দিকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং এখনো তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং বিএনপির যে কাণ্ডারি, বিএনপির যে ম্যাজিক ম্যান, সেই ম্যাজিক ম্যান হিসেবে তিনি কাজ করছেন। কারণ বিগত 17 বছরের নির্বাসনে থেকে তিনি আসলে তার নেতাকর্মীদেরকে আন্দোলন, সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য লড়াই করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন। আমরা দেখেছি বিভিন্ন সভা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেছেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন তার নেতাকর্মীকে। তিনি গণতন্ত্রের পথে চলার জন্য, গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য, বাংলাদেশের যে সংগ্রাম, সেই সংগ্রামের জন্য তিনি তার নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতেন, তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী যে বিমানটি, তাকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি এসে পৌঁছেছে। তিনি যে বাসায় অবস্থান করবেন, তিনি বাংলাদেশ বিমানের BBC-202 বিমানে করে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন গতকাল রাত 12টার কিছু পরে এবং এরপরে তিনি 10টার দিকে বাংলাদেশ সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে তিনি তার বিমানটি, তাকে বহনকারী যে বিমান BBC-202, সেই বিমানটি অবতরণ করে এবং সেখানে কিছুক্ষণের যাত্রা বিরতির পর সেই বিমানে করেই তিনি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান 11টা 40-এর দিকে এবং এরপরে তিনি আসলে চলে যান। তিনি যাদের জন্য রাজনীতি করেন, সেই রাজনীতি যাদের জন্য করেন, সেই জনগণের কাছে, সেই তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি চলে যান, যেখানে আসলে অস্থায়ী একটি মঞ্চ করা হয়েছিল জুলাই 36 এক্সপ্রেসওয়ে। সেখানে তিনি চলে যান, সেখানে তিনি জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি জনগণকে উদ্দেশ্য করে, সেখানে তিনি বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি আসলে একটি ভাষণ দেন এবং সেই ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের বর্তমান সময়ের যে রাজনৈতিক উত্তাল চলছে, এই রাজনৈতিক উত্তালের সময় বাংলাদেশ যে গণতন্ত্রের ধারায় ফিরবে, গণতন্ত্রের ধারায় ফেরার জন্য তার এই ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কাউকে বাদ রেখে নয়, তিনি সবাইকে নিয়ে রাজনীতি করতে চান, সবাইকে নিয়ে তিনি দেশ গঠনের কাজ করতে চান। সব ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে নিয়ে তিনি আসলে দেশ গঠনের কাজ করতে চান এবং দেশের সবাইকে তিনি নিরাপদে রাখার কথা তিনি বলেছেন।